ভয়ঙ্কর রাত, পুরাতন কবরস্থান, অদ্ভুত এক মেয়ে যে রক্ত দিয়ে গোসল করে। শেষটা ছিল আরো ভয়ঙ্কর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2টা বাজে। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়েছে। আজ রাস্তা দিয়ে একা একা হেঁটে বাসার দিকে আসছি। সমস্ত রাস্তা ফাঁকা, একটা কুকুরও নেই। হালকা বাতাস বইছে, কিছুটা ভয় লাগছে। তারপর আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। সামনে একটা কবরস্থানের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা যুবতী মেয়ে রাস্তার পাশে বসে কান্না করছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এখানে বসে আছি। আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। ও আচ্ছা, এখানে এই অন্ধকারে আপনার ভয় লাগছে না? কিসের ভয়? আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। যাক, শুনে খুশি হলাম। শোনেন, অনেক রাত হয়েছে, এই জায়গাটি ভালো না। আপনি আমার সঙ্গে বাসায় চলুন। আজ আমাদের বাসায় থেকে কাল না হয় কোথাও চলে যাবেন। না, আমি যাব না। আপনি যদি আমার সঙ্গে খারাপ কিছু করেন। আপনি কি বলছেন এসব? আমি আপনার ভালোর জন্য বললাম, আর আপনি উল্টো আমাকে খারাপ মনে করছেন। আমি অমন ছেলে না। আমার বাড়িতে মা বাবা আছে। সত্যি তো কিছু করবেন না? আমি একটু রাগ করে বললাম, দেখুন, যদি আপনার আমাকে বিশ্বাস হয় তাহলে চলুন, না হলে এখানেই থাকুন। ঠিক আছে, বিশ্বাস করলাম, আমাকে নিয়ে চলুন। মেয়েটিকে নিয়ে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। বাসার সামনে এসেছি, দেখলাম দরজায় বড় একটা তালা ঝুলছে। আমি অবাক, এত রাতে মা বাবা কোথায় গেল? পকেট থেকে মোবাইলটা বের করে চোখ রাখতে আরো বেশি অবাক হলাম, কারণ 33টা কল করেছিল আব্বা আম্মা। আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল। আব্বা একটা মেসেজও পাঠিয়েছে। আমি মেসেজটা ওপেন করলাম। সেখানে লেখা আছে, তোর ছোট খালা খুব অসুস্থ, তাই তাকে দেখতে তাদের বাসায় গেলাম। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। এতবার ফোন করলাম, কেন ফোন ধরলে না? সেই ব্যাখ্যাটা বাসায় এসে নেব। আমি বুঝতে পারলাম চরম ভুল করে ফেলেছি। এখন কি করব? পকেট থেকে বাসার চাবিটা বের করলাম, তালাটা খুললাম। তারপর মেয়েটিকে বললাম, চলুন, ভেতরে চলুন। মেয়েটি বলল, আপনি না বললেন আপনার বাসায় আপনার বাবা মা আছে, তাহলে বাসার বাহির থেকে তালা দেওয়া কেন? আমি বললাম, আব্বু আম্মু ছিল বাসায়, কিন্তু খালাম্মা অসুস্থ বিধায় তাকে দেখতে গিয়েছে। আমাকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আমার মোবাইল সাইলেন্ট করার কারণে আমি টেরই পাইনি। না, আমি আপনার সাথে বাসার ভেতরে যাব না। আমি দুহাত জোর করে বললাম, আমার ভুল হয়েছে আপনাকে নিয়ে আসা। আপনি এখন কোথায় যাবেন, কি করবেন, সেটা আপনার ব্যাপার। আমি বাসার ভেতরে চললাম বলেই আমি বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে ঢুকে সোজা বেডরুমের ভেতরে চলে গেলাম। বেডরুমের বিছানার সাথে হেলান দিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, মেয়েটাকে তো নিয়ে আসলাম না, যদি কোনো ক্ষতি হয়। আবার বিছানা থেকে উঠে বেডরুম থেকে বের হয়ে গেলাম। বেডরুম থেকে বের হতে লক্ষ্য করলাম মেয়েটি ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আমি কিছুটা অবাক হলাম, বাসার ভেতরে ঢুকলো কিভাবে? আমি তো বাসার ভেতরে ঢুকে দরজা আটকে দিয়েছিলাম, তাহলে ও কিভাবে বাসার মধ্যে ঢুকলো? আমি ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। মেয়েটির সামনে যেতে মেয়েটি সোফা থেকে উঠে দাঁড়ালো। আমি বললাম, কি ব্যাপার, আপনি বাসার ভেতরে প্রবেশ করলেন কিভাবে? মেয়েটি বলল, দরজা তো খোলাই ছিল আর বাহিরে ভয় করছিল, তাই ভেতরে এসেছি। দেখুন প্লিজ, আপনি আমাকে কিছু করবেন না। আমি এখনো কিন্তু ভার্জিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওরকম ছেলে না। আপনি চাইলে পাশের রুমেই থাকতে পারেন, কিন্তু আমি কোনোদিনও একা থাকিনি। আমার তো ভয় করবে। ভয় করবে মানে? আপনি অন্ধকার একটা কবরস্থানের পাশে ছিলেন, তখন আপনার ভয় করেনি? আর একটা বাসা বাড়ির রুমের ভেতরে একা থাকতে পারবেন না? না, আমার ভয় করবে। ঠিক আছে, তাহলে এখানেই থাকুন। না, আমি এখানেও থাকবো না, আমি আপনার সাথেই থাকবো। না না, আমার সাথে থাকা যাবে না। আমি কোনোদিনও কোনো মেয়ে মানুষের সাথে থাকিনি। আপনি বসুন, আমি খাবার গরম করছি। খাওয়া দাওয়া করতে করতে সকাল হয়ে যাবে, তারপর আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আমি মেয়েটার আবল তাবল কথা শুনে অনেকটাই ভয় পেয়ে গেলাম। আমি ফ্রিজের কাছে চলে আসলাম। ফ্রিজ থেকে খাবার বের করে রান্নাঘরের দিকে যাব। এমন সময় ড্রয়িং রুম থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো। আমি খাবারটা রেখে তাড়াতাড়ি ছুটলাম ড্রয়িং রুমের দিকে। আমি ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আরো বেশি অবাক হলাম। ভয় আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। ড্রয়িং রুমের কোথাও মেয়েটি নেই। আমি চতুর্দিকে তাকিয়ে ভালো করে দেখলাম, মেয়েটি কোথাও নেই। ভয়ে আতঙ্কে আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কয়েকবার ডাক দিলাম, কিন্তু মেয়েটির নাম তো জানি না। তারপরও এই শুনছেন বলে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলাম। গেস্ট রুমে খুঁজলাম, রান্নাঘরে খুঁজলাম, ওয়াশরুমে খুঁজলাম। সব জায়গায় খোঁজার পর আমার বেডরুমে ঢুকতেই আমার চোখ যেন কপালে উঠলো। মেয়েটি আমার বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বিছানার কাছে এসে জানতে চাইলাম, আপনি তো ড্রয়িং রুমে ছিলেন, আমার বেডরুমে আসছেন কখন? এই তো একটু আগেই আসলাম। আপনি যদি আমার বেডরুমে থাকেন, তাহলে ড্রয়িং রুমে চিৎকার দিল কে? আমি কিভাবে বলবো কে চিৎকার দিয়েছে? আমি সত্যি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমার বেডরুমে আসলে তো আমার চোখের সামনে দিয়ে আসবে। কই, আমার চোখের সামনে দিয়ে তো সে আসেনি। ভাবতে ভাবতে মাথায় আর কিছু কাজ করছে না। মেয়েটি বলল, আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। না না, আমার কিছুই হয়নি, আপনি এখানে রেস্ট নিন বলে আমি বেডরুম থেকে বের হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি আবারও রান্নাঘরে ঢুকলাম খাবারগুলো গরম করার জন্য। হঠাৎ আবারও ভয়ঙ্কর চিৎকারের শব্দ ভেসে আসলো আমার কানে। আমি চমকে উঠলাম। রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে আমার বেডরুমের ভেতরে ঢুকলাম। আমি বুঝতে পারছি না আমার সাথে এটা কি হচ্ছে। বেডরুমের বেডটা খালি, ওই
মেয়েটা আমার বেডরুমে নেই। এবার আমি সত্যিই খুব ভয় পেলাম। এত জোরে চিৎকারটা কোত্থেকে আসলো? আবারও কানের কাছে ভেসে আসলো চিৎকারের শব্দ। দৌড়ে বেডরুম থেকে বের হয়ে গেলাম। বুঝতে পারলাম শব্দটি ওয়াশরুম থেকে আসছে। আবারও ওয়াশরুমের দিকে ছুটে গেলাম। ওয়াশরুমের সামনে আসতে ওয়াশরুম থেকে আবারও কান্নার শব্দ ভেসে আসছে। আমি প্রচন্ড ভয়ে যেন আমার হাত পা শীতল হয়ে আসছে। সামনে হাতটা বাড়াবো, সেই শক্তিটা যেন পাচ্ছি না। তারপরও নিজের মনোবল অটুট রাখার চেষ্টা করলাম। কিছুটা শক্তি সঞ্চয় করে ওয়াশরুমের দরজা খুলতে যা দেখলাম, আমার মাথা চক্কর দিল। মেয়েটি ওয়াশরুমে গোসল করছে রক্ত দিয়ে, বালতি ভর্তি রক্ত পানি, এক এক মগ পানি গায়ে ঢালছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এমন ভয়ঙ্কর রূপ আমি আমার জীবনেও দেখিনি। এবার মেয়েটির হাসির পরিমাণ বেড়ে গেল। মেয়েটির হাসিতে যেন আকাশ বাতাস কম্পিত হচ্ছে। সে কি ভয়ঙ্কর হাসি! মেয়েটি আমাকে হাত বাড়িয়ে বলছে, আয় আমার সাথে গোসল করবি। ঝুমার শরীরের তাজা রক্ত, যে রক্তে তুই হাত রাঙিয়েছিলি, আজ সেই রক্তে তোকে গোসল করিয়ে দেই। কথাটি শোনা মাত্রই আমি সেন্সলেস হয়ে গেলাম, মাথা ঘুরে পড়ে গেলাম ফ্লোরে। তারপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মা, বাবা ও আদরের ছোট বোন। সবাই কান্নাকাটি করছে। সবার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসলো। আমাকে দেখে সবাই খুশি হলো। আম্মা কান্না করতে করতে বলল, কি হয়েছে বাজান তোমার? আমি কিছু বলতে যাব, এমন সময় আব্বু একটু রাগান্বিত স্বরে বলল, তোকে বারবার বলেছি রাতের বেলা ওই কবরস্থানের কাছ থেকে আসবি না, তারপরে তুই কবরস্থানের কাছ থেকে আসিস। ভাগ্য ভালো তোকে জীবন্ত পেয়েছি কবরস্থানের পাশে। কথাটি শোনা মাত্রই আমার মাথায় যেন আরেকটা চক্কর দিল। আব্বু কি বলছে? আমি কবরস্থানের ওখানে ছিলাম? কিভাবে সম্ভব? আমি তো বাসায় এসেছিলাম। আমার সাথে বাসায় ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমি তো বাসায় সেন্স হারিয়েছি। তাহলে আব্বু এসব কি বলছে? আমার বোন তরি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি বেঁচে আছো তাতেই আমরা খুশি। তুমি আর রাতের বেলা কবরস্থানের কাছ থেকে এসো না। আমি ওদের কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। সত্যি বুঝতে পারছি না ওরা কি আমার সাথে মজা করছে নাকি ওদের কথাই সত্যি। আমি কি ওদের কাছে শেয়ার করব আমার সাথে গত রাতে কি হয়েছে? ভাবতে ভাবতে বললাম, আব্বু সরি, গত রাতে খালা অসুস্থ। তোমরা খালাকে দেখতে গিয়েছো। আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, যার কারণে তোমার কল শুনতে পাইনি। আব্বু এবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর কি মাথা খারাপ? তোর খালা অসুস্থ কে বলেছে? আর আমরা তাকে কখন দেখতে গিয়েছি? আম্মা বলল, আমরা তো কালকে বাসায় ছিলাম, তুই বাসায় আসতে দেরি করছিস, সেজন্য আমরা টেনশনে অস্থির হয়ে গিয়েছিলাম। কি সব ভুলভাল বলছিস বাবা? আব্বু আম্মুর কথা শুনে আমি আর যেন আমার মাঝে নেই। তাহলে আমি কার বাসায় গিয়েছিলাম? আর এই মেয়েটাই বাকি, আমার সাথে এসব কি হচ্ছে? এমন সময় আমার কানের কাছে ভয়ঙ্কর একটা হাসির শব্দ বেজে উঠলো। হাসতে হাসতে ওই মেয়েটাই বলল, রাজু কেবল তো ট্রেলার দেখলি, সিনেমা এখনো বাকি, বলেই আবারও ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম কেউ এই মেয়েটার হাসি শুনতে পাচ্ছে না, শুধু আমি ছাড়া। আবার সেন্স হারালাম। আমাকে ধরে আমার আব্বু আম্মু, আমার ছোট বোন কান্নায় ভেঙে পড়লো। প্রিয় দর্শক, আসলে মেয়েটিকে, রাজুর সাথে এসব কি হচ্ছে? আমরা তো ট্রেইলার দেখলাম, সিনেমাটা কি হতে পারে? দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্টস করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।